তার কথা বলবেন, সে যেহেতু আপার স্ট্রিমে স্বাভাবিকভাবেই তার দায় দায়িত্ব অনেক বেশি রয়েছে। কিন্তু এটা মিউচুয়াল একটা ব্যাপার। আমি যোগাযোগ শাস্ত্রের ছাত্র হিসেবে যেটা বুঝি যে এই যে কনফিডেন্সের কথা বলা হয় এবং এই যে আস্থার কথা যেটা বলা হয়, বিশ্বাসের কথা বলা, এটা পারস্পরিক, এটা একপাক্ষিক না। আমার আগের দুজন কিন্তু বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে সরাসরি কথাটা বলেছেন যে আমি তো আমার দিক থেকে সন্ত্রাস দমনের জন্য যা যা করা সেগুলো করেছি, এবং এর আগে ঘোষণাও তিনি দিয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে এই ধরনের কোনো সুযোগ পাবে না যেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়। এখন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে ভারতও নিশ্চয়ই একইভাবে আমাদেরকে অনেকটা প্রত্যক্ষ ঘোষণার মধ্যে বলবে। এই ঘোষণা তো যে একটা মাইক নিয়ে ঘোষণা দিতে হবে বা মিডিয়াতে, তা না, এটা বহুভাবে বলা যায় যে না, বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এরকম কোনো কাজ আমার এখানে ঘটবে না। কিন্তু হচ্ছে না কেন? না, এখন দেখেন কেন হচ্ছে না, এই উত্তর কিন্তু এত দ্রুত বা এত সংক্ষেপে আমরা পারবো না, কারণ সেখানে অনেক রকম পক্ষ থাকে। অতএব সব পক্ষগুলোকে টার্গেট করার দায়িত্ব একা কিন্তু আমার না বা বাংলাদেশের না, সেটা ওই রাষ্ট্রের যারা নীতি নির্ধারণের দায়িত্বে আছেন, যারা সরকার পরিচালনা আছেন, তারা তাদেরকে দেখবেন। যেমন মমতা ব্যানার্জির এই প্রসঙ্গ নিয়ে বাংলাদেশে প্রচুর আলোচনা হয়েছে যে কেন্দ্রের সাথে আমাদের কূটনীতি চলবে নাকি রাজ্য সরকারের সাথে আমাদের কূটনীতি চলবে। কেউ কেউ মত দিয়েছেন দুই পক্ষের সাথে চলবে, কেউ বলেছেন ভারতের কেন্দ্রের দায়িত্ব। সে দেখবে যে তার ভেতরে যদি ভিন্ন মত থাকে, আমি তো প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে করবো না। তার অর্থে এই নয় যে পশ্চিমবঙ্গের সাথে আমার আলাদা একটা সম্পর্ক থাকতে পারে না। কিন্তু মূল যে কথাটা আসতে চাই, এই যে পারস্পরিক আস্থার ব্যাপারটা, এটা দুটো বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে তো আছে, যেটার বাইরেও তো আমি যেতে পারবো না। তার একটা হলো যে পিপলস টু পিপল কন্ট্যাক্ট, মানুষের সাথে মানুষের যোগাযোগের যে স্বাভাবিকতা, সেটা যত বেশি প্রতিষ্ঠিত হবে জুতো দেশে, ততই কিন্তু আস্থার পরিমাণটা বাড়বে। আমরা ভারতের সাথে যখনই কোনো সরকার দেখবেন বাণিজ্য উদারীকরণের কথা করতে গেছে, তখনই আমরা হয়তো এক পক্ষের লোক বলেছি ও ভারতকে তো সবই দিয়ে দিচ্ছে, ভারতের পণ্য তো আমার এখানে সয়লাভ হয়ে গেল। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, একটি বিরতি নিয়ে আসি। এই বিষয় নিয়ে আবার আসার পরে আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকেই আবার শুরু করবো। অতিথিদের সাথে আরো কথা হবে, ফিরছি একটি বিরতি পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। কথা বলছিলাম বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে। ডক্টর এম জমির, আপনার কাছে আবার যদি ফিরে আসি, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে আলোচনাটি হচ্ছিল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা দেখছি যে বারবার কোনো একটা জায়গায় গিয়ে যেই আনরিজলভ যে ইস্যুগুলো আছে, অর্থাৎ অমীমাংসিত যে ইস্যুগুলো, সেগুলো আসলে মীমাংসার দিকে যেতে যেতেও কেন জানি থমকে যাচ্ছে। সেটা আসলে ভারতের অভ্যন্তরীণ সমস্যা বারবারই বলা হচ্ছে, কিন্তু এই অভ্যন্তরীণ সমস্যা কেন বারবার বাংলাদেশের যে সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমি এখানে সুন্দর প্রশ্ন। আমি মনে করি যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো, বিশ্বের যে কোনো জায়গায় সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা থাকেন তাদের অভিমতের ভিত্তিতে কিন্তু সম্পর্ক চলে। কিন্তু ভারতের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব আছে, এটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য, আর কিছুটা বোধহয় আমি বলবো আরেকটা দেশ আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। সেখানে তাদের যে আমলা যে স্ট্রাকচারটা আছে, ব্যুরোক্রেটিক স্ট্রাকচার, they wield a very serious influence on implementing policy decisions. এবং সাউথ ব্লক ভারতে তারা, আমি তাদেরকে কোনো বিরূপ মন্তব্য নয়, কিন্তু আমি এটা প্রচ্ছন্নভাবে পরিষ্কার যে তারা অনেক সময় অনেক কিছু জিনিস যেভাবে দেখছেন তার সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দর যা ব্যাপার সেটা ঠিক সবসময় একসঙ্গে থাকে না, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম। তো এখানে আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্যুরোক্রেটিক মাইন্ডসেট দিয়ে যে সব কিছু সমস্যার সমাধান করতে চাওয়া হয়, কেন আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা ফর এক্সাম্পল 1974 সালে আমরা করেছি, সেটা র্যাটিফিকেশন 75 সালের কারণে পিছিয়ে গেল, দুর্ঘটনার কারণে। কিন্তু পরবর্তীতে খুব একটা বিশেষ যে উদ্বেগ প্রকাশ করা কি এটাকে নিয়ে আলোচনা করা কি এগিয়ে যাওয়া, সেটার কোনো আমরাও পদক্ষেপ নেইনি জিয়া সরকারের সময়, পরবর্তীতে এরশাদ সরকারের সময়, এখন দিল্লিরাও নিচ্ছে না। তবে আমাদের আছেন মমতা দিদি, যিনি আছেন উনি আমাদের ওপারে আছেন, উনি এ ব্যাপারে উনি খুব সচেতন এবং যা কিছু করার করছেন। কিন্তু আমি মনে করি আমাদের যদি আলোচনাটা ঠিক মতো করা যায়, স্পেশালি যে পিপল টু পিপল মুভমেন্টটাকে যদি আরও সচল করা যায়। এখন আপনি দেখেন এই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট বলতে যেটা আমরা বুঝি, আগে যতদূর লোকজন যত সহজে যেতে পারতো বাংলাদেশ থেকে ভারতে, এখন ভিসা স্কিম করার কারণে এমন একটা পরিচ্ছন্ন পরিবেশ কেমন অপরিচ্ছন্ন হয়েছে যে ওই
যত কটা লোক যেতে পারতো তার বোধহয় শতাংশ হিসেবে ধরে আমি জানি না, ওনারা আমার সাথে একমত হন। অবশ্যই অনেক একমত। অনেক অনেক কমে গেছে না? অনেক কমে গেছে, শুধু কমে যাওয়া না, আপনার আমেরিকার ভিসা পাওয়ার চেয়েও অনেক বেশি কঠিন হলো ইন্ডিয়ার ভারতের ভিসা পাওয়া। কারণ কি কারণে? এটা তো কোনো প্রক্রিয়াটা কারণে বেশি কঠিন আপনি হয়েছে, যদি সামাজিক মানে রেশিওতে দেখেন বা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করেন, আমি তো মনে করি যে ইন্ডিয়ার অনেক অঞ্চলের চেয়ে বাংলাদেশ মোর বেটার। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ গিয়া ওখানে যে মানে কর্মসংস্থানের জন্য যাবে, এটা আমার বিশ্বাস হয় না। ওখানে যায় চিকিৎসার জন্য, ওখানে যায় ভ্রমণের জন্য, বরং টাকা খরচ করে আসে বাংলাদেশ। কিন্তু বাঙালিরা গিয়ে ওখানে অবৈধভাবে অভিবাসী হ্যাঁ, হচ্ছেন, এটা এই ইস্যুটা নিয়ে কিন্তু টাকা খরচ করে আসে বাংলাদেশিরা। কিন্তু এই ইস্যুটা নিয়ে কিন্তু ইলেকশনের আগে আমরা দেখলাম যে মাঠ গরম করা হচ্ছে, এবং অবৈধভাবে এগুলা তাড়িয়ে দেওয়া হবে। পলিটিক্যাল বক্তব্য। আপনি এখন ইন্ডিয়াতে যান, আজকে মোদী সরকারের এই অবস্থান কেন যে টুয়ার্ডস বাংলাদেশ, যে বাংলাদেশকে সহায়তা করো, বাংলাদেশকে দাও? কারণ হলো যে আসলে বাংলাদেশ থেকেও তাদের পাওয়ার অনেক কিছু আছে। আপনি সাউথ পাচ্ছে তো বটেই। সেভেন সিস্টারের কথা চিন্তা করেন, সেখানে টোটালি আনস্টেবল অঞ্চল ছিল। আপনার মানে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল। তারা বিভিন্ন সময় সেগুলো বলছে যে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই প্রসঙ্গে একটু বলতে চাই, মোর্শেদ খান যখন ফরেন মিনিস্টার, আমি তার সঙ্গে দিল্লিতে গিয়েছিলাম ওই ভিজিটে, জাস্ট মানে ইন্ডিয়ানদের মনোভাব বোঝার জন্য। তো তার ফরেন মিনিস্টারের সঙ্গে মিটিং হলো, সেখানে খুব গরম। এই বাজপেয়ী তখন এই ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার, ওনার রুমে ঢোকা মাত্র এই মানে এমন ভাবে জ্বলে উঠলেন তিনি, এবং শুধু বকতেই থাকলেন। মানে এটা এখন টিভি মিডিয়াতে বলা উচিত না, এমন ভাবে বকাবাজি শুরু করলেন যে আপনারা কি শুরু করছেন, আপনারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছেন, এই সেই করে তারাকে আর বসতেই দিল না। আর এখন তো এরকম গরম বক্তৃতা নাই, এখন তো অনেক বেশি যে এই সরকারের সহযোগিতার কারণে সেখানে কিন্তু স্টেবল, এখন আপনার জাতীয় একেবারে স্থিতিশীল। সেখানের জন্য তাদের যে কোটি কোটি টাকা খরচ হইতো, কোটি কোটি রুপি, সেটা এখন আর খরচ হচ্ছে না। তাহলে বাংলাদেশকে সেটা তো দুই সরকারের মধ্যে কথা বলছেন, কিন্তু সীমান্ত এলাকায় মনে হয় এই বিষয়ে না, সীমান্ত এলাকায় গুলি বর্ষণ হচ্ছেই, তারা পাকিস্তানের বর্ডার মনে করতেছে। মানে বাংলাদেশে দেখলাম যে আসামে দুই বাংলাদেশিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এই যে মনোভাবের চেঞ্জ আনতে হবে। আপনার ধরেন প্রাইম মিনিস্টার আন্তরিক, কিন্তু এই লেভেলে গ্রাসরুট লেভেলে যে আন্তরিকতার একটা অভাব আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি যে জায়গায় ছিলাম, মানে তাদের থেকে মোটেই ভিন্নতার আলোচনা না, যেটা হচ্ছে যে আপনার আনুষ্ঠানিক পদক্ষেপগুলো তো অবশ্যই সরকার নেবে বা রাষ্ট্র নেবে, সেটা তো আর অন্য কেউ নিতে পারবে না। তিস্তা চুক্তি তার অন্য কেউ করতে পারবে না, ল্যান্ড বর্ডার ট্রিটি রেটিফাই তো তাদেরকেই করতে হবে। ভিসা সহজীকরণ হলে সেই ব্যুরোক্রেসি বলি আর ভারত প্রশাসন বলি সরকার বলি তাদেরকে করতে হবে। আমি যে জায়গাটায় বারবার আসতে চাচ্ছি যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা শুধুমাত্র এই ধরনের কিছু চুক্তি বা এক্সপ্লিসিট কিছু জিনিস দিয়ে কিন্তু সবসময় হয় না। যেমন আমরা গত 6 বছর বা 7 বছরের অর্জনগুলোকে আমরা প্রশংসা করছি, সেটা নিঃসন্দেহে একটা বড় ধরনের অর্জন, যে সন্ত্রাসবাদের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে বা অন্যান্য আরো অনেক ক্ষেত্রে হতে পারে বড় দুটো বিষয় আমরা পারিনি, ল্যান্ড বর্ডার ইস্যু রেটিফিকেশনের ক্ষেত্রে এবং তিস্তা, সেটা প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমি যেটা বলছি, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। আস্থা এবং ইস্যুর ব্যাপারটা হঠাৎ করে হয় না, এটা কয়েক বছরের না। যেমন তার একটা বড় জিনিস যদি আপনি ধরেন, সেটা আপনার আভ্যন্তরীণ রাজনীতি। বাংলাদেশের বিরোধী দলের নেতা খালেদা জিয়া যখন ভারতে গিয়েছিলেন, তাকে চমৎকার ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেখানে, সেটা আমরা মিডিয়াতে দেখেছি। খুব ভালো ট্রিটমেন্ট তিনি সেখানে পেয়েছেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশে ফিরে বাংলাদেশকে এই ধরনের আর কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, ভারত বিরোধী, এটা তিনিও বলেছিলেন। তার দল প্রথমবারের মতো তারা যে অ্যান্টি ইন্ডিয়ান কোনো পজিশন নেবে না, সেটা জনসভা করেও তারা বলেছিলেন। এরপরে ভারতের রাষ্ট্রপতি যখন বাংলাদেশে আসলেন, তখন কিন্তু বিরোধী দল নেতা সেই গুডজেসটা তাদের ওখানে দেখালেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আর একটা দেশের আস্থা অর্জন করবার কথা বলছি, সমস্ত দায়িত্ব আমরা বড় ভাই হিসেবে তাদের উপরে দিচ্ছি যে তোমাদের দায়িত্ব বেশি। কিন্তু আমরা যদি পলিটিক্যাল কনসেনসাসে না আসি, তাহলে কিন্তু আপনি সেই চাপটা তাদের উপর সৃষ্টি করতে পারবেন না, সেই জিনিসটা আপনি তাদের কাছ থেকে আনতে পারবেন না। এটা একটা দিকে। আর একটা দিক হলো, আপনি ভারত রাষ্ট্রের জনগণ সম্পর্কে কি ধরনের পারসেপশন আপনার, এবং আমাদের সম্পর্কে তাদের পারসেপশনটা কি। এই যে বর্ডারের পাশে যে ঘটনাগুলো ঘটে, পিটিয়ে মারা কিংবা নানা রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে, এটা শুধুমাত্র যে বিএসএফ কে কিছু ইনস্ট্রাকশন দিলেই ঘটে যাবে, কিছু নীতিমালা তৈরি করলে একেবারে রাতারাতি পরিবর্তন হবে, তা কিন্তু না। আপনি যেভাবে ভারত কিনে ভাবে যে ভারত আমার এইটার ব্যাপারে করলো না, সে ওখানে আমার সন্ত্রাসবাদ দমন করলো না, আমার ভিসা উদারীকরণ করলো না, একই প্রশ্ন আমরাও করতে পারি যে আমাদের সম্পর্কে ভারতের জনগণ কি ভাবে। আমরা যেমন আমাদের পত্রপত্রিকায় তাদের সম্পর্কে লিখি, আমাদের এখন কিন্তু জানা প্রয়োজন আছে এবং এই সম্পর্কে কাজ করবার প্রয়োজন আছে। এখানে আমার একটু বলার আছে, যেমন আপনি ধরেন যে আজকে ভারত বলতেছে যে সাউথ এশিয়া সবাইকে নিয়ে তারা আগাবে, এবং সাউথ এশিয়ার সবগুলা দেশের মধ্যে এগিয়ে আছে ভারতই, এবং ভারতের যদি লিডিং পজিশন নিতে হয়, তাকে অবশ্যই আগে
মানে এই দেশগুলিকে নিয়ে আগাইতে না, হবে, কারণ এই আমার- দেশগুলোর আমার যে জায়গাটা- মানে এই দেশগুলিকে কিন্তু আস্থায় নিয়ে আবারও আগাইতে কিন্তু হবে। একই প্রশ্নটাই না, আসছে, আমি আবারও আমি একই যে প্রশ্নটাই প্রসঙ্গে আসছে। আসছি যে সরকার, রাষ্ট্র, ব্যুরোক্রেসি তারা তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কাজ আছে। যেমন যে কথাটা বলছে যে আমরা যেমন তাদের সম্পর্কে লিখছি, জানছি, ওই ধরনের তারা আমাদের সম্পর্কে কি ভাবে সেই ভাবনাটাও কিন্তু আমাদের সাধারণ মানুষের জানা প্রয়োজন। যেমন আমরা ভিসার ব্যাপারে আপত্তি জানাচ্ছি যে এটা একটু কঠিন প্রক্রিয়া। আমার ব্যক্তিগতভাবে যদি বলেন 6 মাস আগে আমি যখন ভারতের ভিসা নিয়েছি, ওই পাওয়ার প্রক্রিয়াটা খুব কঠিন, কিন্তু যখন ভেতরে ঢুকেছি তখন কিন্তু আমার কাছে অত জটিল মনে হয়নি। ভেতরে যথেষ্ট, আমার হয়তো একটু ছোট জায়গার মধ্যে কষ্ট হচ্ছে, কিন্তু যেভাবে বাইরে থেকে শুনি তা কিন্তু মনে হয়নি। এখন আমি যদি খুব নিরপেক্ষভাবে প্রশ্ন করি যে ভারতেরও কেউ যখন, আমার মতো একজন সাধারণ কেউ যখন ভিসা আবেদন করেন, বাংলাদেশের দূতাবাসগুলো বা ডেপুটি হাই কমিশনগুলো যেখানে আছে, তারা কি একই রকম ভাবে খুব সহজে ভিসা পান? অতএব প্রশ্নটা কিন্তু